এই রেসিপি দেখার পর পাটিসাপটা পিঠা বানানো একদম পানির মতোই সহজ মনে হবে। সবকিছুর সঠিক পরিমাপ সহ পাটিসাপটা পিঠা বানানোর A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠা খেয়ে আপনাকে বলতেই হবে এটাই বেস্ট। পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম 3.5 কাপের মতো আতপ চালের গুঁড়া। যে কোনো কাপ দিয়েই চালের গুঁড়া মেপে নেওয়া যাবে। আমি এখানে 525 গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছি। এখানে ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়াই নেওয়া যাবে। এখন একই কাপ দিয়ে 1 কাপ নিয়ে নিব ময়দা। এখানে 125 গ্রামের মতো ময়দা আছে। পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে ময়দা ও চালের গুঁড়ার এই রেশিওটা ফলো করবেন। যে কোনো কাপ দিয়ে 3.5 কাপ নিয়ে নেবেন চালের গুঁড়া, একই কাপের 1 কাপ নেবেন ময়দা। অবশ্যই এই রেশিও ফলো করবেন, তাহলে পাটিসাপটার বেটার একদম পারফেক্ট হবে। স্বাদ মতো লবণ দিয়ে লবণের সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা বেটার তৈরি করব। এই বেটার খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। পানি একবারে বেশি দিবেন না, অল্প অল্প করে দিবেন আর এইভাবে মেশাতে থাকবেন। আমি কিছুটা করে পানি দিয়ে দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য আমাদের এরকম একটা পাতলা বেটার লাগবে। দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে। অনেক বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। চামচে বেটারের একটা পাতলা প্রলেপ পড়ে থাকবে, ঠিক এরকম একটা পাতলা বেটার আমাদের লাগবে। বেটার রেডি হয়ে গেলে এখানে মিহি করে গ্রেট করে নেওয়া খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বেটারে মিষ্টির পরিমাণ খুব বেশি দিতে চাচ্ছি না, বেটার হালকা মিষ্টি হবে। আপনারা নিজেদের প্রয়োজন মতো খেজুরের গুড় এখানে দিয়ে দিবেন। আর এই গুড়টাকে একদম মিহি করে গ্রেট করে নেবেন, যেন বেটারের মাঝে গুড়টা দানা দানা না থাকে। এখন এই বেটারটাকে রেস্টে রাখবো কমপক্ষে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর পাটিসাপটা বানানোর জন্য আমাদের বেটার একদমই রেডি। আমি আবারও আপনাদেরকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে। চামচ থেকে সম্পূর্ণ বেটার ঝরে যাওয়ার পর চামচে বেটারের একটা পাতলা প্রলেপ পড়ে থাকবে। এখন পিঠার জন্য গুড়ের শিরা রেডি করে নিব। 1/2 কাপ অথবা 125 ml নিয়ে নিলাম পানি। পানিতে ভালোভাবে একটা বলক চলে আসলে দিয়ে দিলাম 1.5 কাপ অথবা 340 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। গুড়ের শিরাটাকে কিছুটা সময় নিয়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শিরা যখন এরকম কিছুটা আঠালো হবে তখন চুলা বন্ধ করে দিব। দেখুন শিরা খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা শিরা লাগবে। শিরা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন একটা প্যানে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। হাতের কাছে ঘি না থাকলে এখানে তেল নেওয়া যাবে। আমি এখানে 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া। চুলার কম আছে এই চালের গুঁড়াটাকে ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এটা অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো হয়ে গেছে অথবা হালকা একটু বাদামি কালার হয়েছে তখন উঠিয়ে নেবেন। এখন এই প্যানেই 1 লিটার পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ। অবশ্যই একটু ভালো মানের দুধ নেওয়ার চেষ্টা করবেন। পাশের চুলায় দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই 1 লিটার দুধকে আমি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3টা এলাচ। দুধটাকে আরেকটু ফুটিয়ে নেওয়ার পর চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধ দিলে টেস্ট খুব ভালো আসবে। দুধের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা আবারও জ্বালিয়ে দিয়েছি। চুলা বন্ধ করে গুঁড়া দুধ মিশিয়ে নিলে গুঁড়া দুধটা জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে না। গুঁড়া দুধ মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরেকটু জাল করে নিব। একটা বাটিতে 1/2 কাপ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ নিয়েছি। যেই ময়দাটুকু ঘিয়ের সাথে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আরও 5 টেবিল চামচ অথবা 50 গ্রাম পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে সরাসরি দুধের মাঝে দিয়ে দিলাম। মিশ্রণটা দুধের মাঝে দেওয়ার সাথে সাথে এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এটা অনেকটা আঠালো হতে থাকবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তো অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে। যখন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে, দেখুন একদম আঠালো হয়ে গেছে কিন্তু এই মিশ্রণটা। ঠিক এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন, চুলা জ্বালিয়ে রাখা যাবে না। চুলা বন্ধ করে দেওয়ার পর এখানে গুড়ের শিরা দিয়ে দিতে হবে। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর এখানে গুড় দিবেন, না হলে কিন্তু দুধ থেকে ছানা কেটে যেতে পারে। তো চুলা বন্ধ করে দেওয়ার পর আমি এখানে কিছুটা গুড়ের শিরা দিয়ে দিলাম। সম্পূর্ণ গুড়ের শিরা একবারে দেইনি, কারণ মিষ্টির পরিমাণটা চেক করে তারপর বাকিটুকু দিব। তো আমি মিষ্টির পরিমাণটা চেক করে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এখানে সম্পূর্ণ গুড়ের শিরাই লাগবে। এখন এটা অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শিরার সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিতে হবে। তো মিশ্রণটাকে আমি গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে এখান থেকে এলাচগুলো উঠিয়ে নেবেন। বড় ছড়ানো পাত্রে সমানভাবে বিছিয়ে দেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিব। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা বানাতে চলে যাব।
একটা ননস্টিকের পাত্র চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ একটু রান্নার তেল ব্রাশ করে দিতে হবে। পাটিসাপটা বানানোর জন্য চেষ্টা করবেন যে কোনো নতুন ননস্টিকের পাত্র নিতে, অথবা যে কোনো ভারী একটু তেল তেলে ধরনের পাত্র নিতে, তাহলে পিঠা বানাতে খুব সুবিধা হবে। তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে পিঠার বেটার দিতে হবে। পিঠার বেটারটাকে অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে পরিমাণ মতো বেটার নিয়ে প্যানে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ বেটার কিন্তু দেওয়া যাবে না, বেটার বেশি হলে পিঠা মোটা হয়ে যাবে। প্যানে কিছুটা বেটার দেওয়ার সাথে সাথেই বেটারটাকে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বেটার ছড়িয়ে দেওয়ার পর এটা পুরোপুরি কুক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেটার কাঁচা থাকা অবস্থায় কিন্তু এখানে পিঠার পুর দেওয়া যাবে না। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি কুক হয়ে যাবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ অনেক কম থাকবে। দেখুন বেটারটা কিন্তু এখন আর কাঁচা নেই, এটা কুক হয়ে গেছে। এখন এখানে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো পুর এরকম লম্বা করে দিয়ে দিলাম। পুরটাকে কিন্তু পিঠার একদম কিনারে দেওয়া যাবে না, কিছুটা জায়গা বাকি রেখে তারপর এখানে পুর দিতে হবে। পাটিসাপটা পিঠা সবসময় চুলার কম আঁচে বানাতে হবে। এখন এই পিঠাটাকে এক সাইড থেকে ভাঁজ করে নিব। তো ঠিক পাটির মতো করে পিঠাটাকে এরকম ভাঁজ করে নিতে হবে। এরকম পাটির মতো ভাঁজ দেওয়ার কারণে এই পিঠার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠা খুব আলতো হাতে উঠিয়ে নেবেন। গরম থাকা অবস্থায় পাটিসাপটা পিঠা খুব সহজেই ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্যানটাকে পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নেবেন। তারপর এখানে আবারও হালকা করে রান্নার তেল ব্রাশ করে নেবেন। আবারও যখন এখানে পিঠার বেটার দিবেন, বেটারটাকে অনবরত এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত নাড়তে থাকতে হবে। যতবার পিঠা দিবেন ততবার বেটারটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবেন। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর এখান থেকে নিজের প্রয়োজন মতো বেটার নিয়ে আবারও দিয়ে দিবেন। একইভাবে আমি এই পিঠাটাও বানিয়ে নিব। এভাবেই প্রত্যেকটা পিঠা বানিয়ে নিন। আমার আজকের এই পাটিসাপটার পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আমার সম্পূর্ণ রেসিপি ফলো করে পাটিসাপটা পিঠা বানালে কখনোই এই পিঠা বানাতে আপনি ব্যর্থ হবেন না। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও ভাঙেনি। আমি কতগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে বেশি ভালো লাগে। আমার সম্পূর্ণ রেসিপি ফলো করে পাটিসাপটা পিঠা এইভাবে বানিয়ে ফেলুন। তো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।